I, Donald John Trump, do solemnly swear I, Donald John Trump, do solemnly swear that I will faithfully execute that I will faithfully execute the office of President of the United States the office of President of the United States. 47তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প। বললেন, সোনালী যুগের সূচনা হলো যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা। During every single day of the Trump administration, I will very simply put America first. ফেব্রুয়ারির শুরুতে ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ঐক্যের আশা প্রধান উপদেষ্টার। সরকারকে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্সের। গুম নির্যাতনেও দমে যায়নি বিএনপি। মেধাবীদের নিয়ে দলকে সংগঠিত করার আহ্বান তারেক রহমানের। সসম্মানে বিদায় নিতে চাইলে সরকারকে দ্রুত ভোট দেওয়ার আহ্বান মোশাররফের। দিনভর আন্দোলনের পর মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণ 193 জনের ফল স্থগিত। যাচাই বাছাইয়ের সনদ পাঠাতে হবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে। এবং বদলে যাচ্ছে পুলিশ র্যাব আনসারের পোশাক। মানসিকতায় পরিবর্তন আনাই লক্ষ্য, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজিবিকে সীমান্তে সাউন্ড গ্রেনেড ব্যবহারের অনুমতি। প্রবাসী সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। শুরুতেই ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরার খবর। আজ শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ওয়াশিংটন ডিসিতে আছেন হাসানুজ্জামান সাকি। সরাসরি যাব তার কাছে। সাকি, ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হলের কাছে, যেখানে কিছুক্ষণ আগেই ঐতিহাসিক সেই শপথ অনুষ্ঠানটি হয়ে গেছে এবং যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প তিনি শপথ নিয়েছেন। এবং এই শপথ ঘিরে কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনা শুধু যুক্তরাষ্ট্রের যে 33 কোটি মানুষ, শুধু তাদের মধ্যেই নয়, পুরো বিশ্বই তাকিয়েছিল ডোনাল্ড ট্রাম্পের এই শপথ অনুষ্ঠানটির দিকে। এবং আমরা দেখেছি যে নির্বিঘ্নে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ডোনাল্ড ট্রাম্পের এই অনুষ্ঠানটি, শপথ অনুষ্ঠানটি হয়েছে, অভিষেক অনুষ্ঠানটি হয়েছে। সেই অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিরল এবং নজিরবিহীন একটি ঘটনা ঘটেছে। ডোনাল্ড ট্রাম্প 2016 সালে তিনি হিলারি ক্লিন্টনকে হারিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট হয়েছিলেন। তার পরবর্তী যে টেনিওর টাইমটা, দ্বিতীয় মেয়াদে তিনি সেখানে জো বাইডেনের কাছে হেরে যান 2020 সালে এবং তখন 46তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন জো বাইডেন। পরবর্তীতে গত বছরের নভেম্বরের 5 তারিখে যে সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে তিনি আবার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ভূমিদশ এক নির্বাচনের বিজয়ের মাধ্যমে পরাজিত করেছেন। এবং তিনি আজকে আবারও 45তম প্রেসিডেন্ট হওয়ার পরে 46তম প্রেসিডেন্ট তিনি হতে পারেননি, আবার 47তম প্রেসিডেন্ট তিনি হয়েছেন। একবার নির্বাচনে জিতে আবার হেরে যাওয়া এবং আবার পরবর্তীতে আবার ক্ষমতার মসনদে ফিরে আসা, হোয়াইট হাউসে প্রত্যাবর্তন, সব কিছু মিলিয়েই তার যে এই যে ট্রানজ্যাকশন, তার যে এই ক্ষমতার প্রত্যাবর্তন, এটিকে একটি বিরল নজিরবিহীন এবং ঐতিহাসিক ঘটনার কথা বলা হচ্ছে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার ক্যাপিটল হিলের ভেতরে যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস তিনি তাকে শপথ বাক্য পাঠ করান এবং এই অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, ফার্স্ট লেডি বিল ক্লিন্টন, বারাক ওবামা সহ এবং টেক জায়ান্ট প্রতিষ্ঠানের বিভিন্ন প্রধান ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন। কড়া নিরাপত্তার চাদরে ঢাকা ছিল পুরো রাজধানী। খুবই একটি ঐতিহাসিক এবং নজিরবিহীন ঘটনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেছেন, 47তম প্রেসিডেন্ট হয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। এবং এই প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি কিন্তু তার যে শপথ অনুষ্ঠানে যে বক্তব্য, সেই বক্তব্যে তিনি কিন্তু অনেক বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার বিষয়টি তার প্রথম দায়িত্ব হবে, এটিকে তিনি ভীষণ গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেছেন যে আজকে যে 20শে জানুয়ারি 2025, এই দিনটিকে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য, জনগণের জন্য নতুন স্বাধীনতা দিবস হিসেবে তিনি ঘোষণা করেছেন। পাশাপাশি প্রেসিডেন্ট হওয়ার আগেও তিনি বৈশ্বিক রাজনীতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনার কথা তিনি বলেছিলেন যে পানামা যে খাল, সেই খালের পুনরুদ্ধার, বলেছিলেন যে গালফ অফ মেক্সিকো সেটি
পরিস্থিতির তিনি পরিবর্তন করতে চান, সেই বিষয়গুলোর কথা কিন্তু আবারও প্রেসিডেন্ট হয়ে তিনি আবারও সেই পুনর্ব্যক্ত করেছেন। এবং সেই সঙ্গে তিনি বলেছেন যে ফিলিস্তিনিতে যে গাজায় যে যুদ্ধ, সেই যুদ্ধ ইস্যু নিয়ে তিনি কথা বলেছেন এবং যে যুদ্ধবিরতি চলছে এবং হামাস যে যুদ্ধবন্দীদেরকে ফিরিয়ে দিয়েছে ইসরায়েলি নাগরিক 3 নারীকে, সেজন্য তিনি সাধুবাদ জানিয়েছেন। তো এই যে ডোনাল্ড ট্রাম্পের উত্থান, ব্যাপক পরিচিতি, কৌশলী রাজনীতি, হেনস্থা আর কূটনীতি সব মিলিয়ে যে উত্থান পতন আর বিতর্কিত জীবন বিলিয়নিয়ার ডোনাল্ড ট্রাম্পের, সেই সঙ্গে মিলিটারি স্কুলে পড়ালেখা, এরপর বাবার ব্যবসা দায়িত্বভার হাতে তুলে নেওয়া, ছিলেন টেলিভিশন ব্যক্তিত্ব, নানা চড়াই উতরাই পেরিয়ে তার পদচারণা এই রাজনৈতিক অঙ্গনে। সেই বিলিয়নিয়ার এবং প্রেসিডেন্ট হওয়া ট্রাম্পের রিপোর্টটি আমরা চলুন এখন দেখি। যুক্তরাষ্ট্রের একজন বড় ব্যবসায়ী বাবার ঘরে 1946 সালে জন্ম ডোনাল্ড ট্রাম্পের। 13 বছর বয়সে স্কুলে দুষ্টুমি করায় বাবা ভর্তি করিয়ে দেন মিলিটারি স্কুলে। এরপর পেনসিলভ্যানিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ালটন স্কুল থেকে অর্জন করেন ডিগ্রি। তার ইচ্ছা না থাকা সত্ত্বেও ভাই পাইলট হওয়ার সিদ্ধান্ত নিলে বাবার ইচ্ছায় পারিবারিক ব্যবসায় যোগ দেন তিনি। বাবার সাহচর্যে থাকায় তাকেই মানতেন তার অনুপ্রেরণার উৎস হিসেবে। প্রথমে বাবার বিভিন্ন প্রজেক্টে দেখাশোনা, এরপর বাবার কাছ থেকে $10 লাখ ঋণ নিয়ে নামেন রিয়েল এস্টেট ব্যবসায়। হন নিউ ইয়র্কের রিয়েল এস্টেট সংগঠনের সভাপতি। পরে ক্যাসিনো, গল্ফ কোর্স ও হোটেল সহ আরও নানা ধরনের ব্যবসার সঙ্গে জড়িত হন তিনি। তার ব্যবসার পরিধি বিস্তৃত হয় বিশ্বজুড়ে। যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটি, শিকাগো ও লাস ভেগাস ছাড়াও ভারত, তুরস্ক ও ফিলিপিন্সে শাখা খোলে তার প্রতিষ্ঠান। বিনোদন জগতেও বেশ খ্যাতি কুড়ান তিনি। প্রথমে বিখ্যাত হয়ে ওঠেন মিস ইউনিভার্স, মিস ইউএসএ এবং মিস টিন ইউএসএ সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজক সংস্থার মালিক হিসেবে। তারপর এনবিসি টেলিভিশনের দ্য অ্যাপ্রেন্টিসের স্রষ্টা হিসেবে। লিখেছেন বেশ কয়েকটি বইও। সাম্প্রতিক বছরগুলোতে তার মোট সম্পদের পরিমাণ কমে গেছে। তারপরেও ফোর্বসের তথ্য অনুযায়ী বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় $400 কোটি। 6 বার ব্যবসায় দেউলিয়া হয়েছেন বলে দাবি করেছেন নিজেই। ট্রাম্প বিশ্ববিদ্যালয় সহ তার বেশ কয়েকটা উদ্যোগও বন্ধ হয়ে গেছে। ট্রাম্পের ব্যক্তিগত জীবন বরাবরই ব্যাপকভাবে বিতর্কিত। তার প্রথম স্ত্রী ইভানা জেলনিকোভা, তাদের ঘরে 3 সন্তান ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা এবং এরিক। তবে 1990 সালে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় দুজনের। বিচ্ছেদের সময় আদালতে তাদের আইনি লড়াই নিয়মিত গসিপে পরিণত হয়েছিল। তার দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী মার্লা ম্যাপলস। এই ঘরে ট্রাম্পের একটাই মাত্র সন্তান টিফানি। টিফানির জন্মের 2 মাস পর 1993 সালে মার্লা ম্যাপলস এবং ডোনাল্ড ট্রাম্প বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন। 1999 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। বর্তমানে স্ত্রী মেলানিয়ার সঙ্গে আছে তার এক ছেলে সন্তান, নাম ব্যারন। ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত জীবনে একাধিক বিতর্কিত অধ্যায় রয়েছে। একাধিকবার যৌন নির্যাতন ও বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিভিন্ন সময় লেখিকা থেকে শুরু করে পর্নো তারকা তার বিরুদ্ধে তুলেছেন যৌন নিপীড়নের অভিযোগ। 2015 সালের জুন মাসে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা দেন। প্রচারণায় নিজের সম্পদ এবং ব্যবসায়িক সাফল্য জাহির করতেন বারবার। তিনি মেক্সিকোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক, অপরাধ ও ধর্ষকদের পাঠানোর অভিযোগ তোলেন এবং দাবি করেন সীমান্তে দেয়াল নির্মাণের খরচ ওই দেশকেই দিতে হবে। এরপর মেক আমেরিকা গ্রেট অ্যাগেইনকে তার প্রচারাভিযানের স্লোগান বানিয়ে সহজেই রিপাবলিকান পার্টির অন্যান্য সদস্যদের পেছনে ফেলে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। 2017 সালের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। এরপর 2020-এ জো বাইডেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে পরের বার প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত থাকলেও 2024-এ আবার তিনি লড়তে নেমেছেন কমলা হ্যারিসের সঙ্গে। ধন্যবাদ। আপনি দেখছিলেন দ্বিতীয় রিপোর্টটি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে শপথ নিয়েছেন তার পরবর্তীতে এখন এই মুহূর্তে তিনি যে শপথ অনুষ্ঠান 1985 সালের পরে ক্যাপিটল হিলের অভ্যন্তরে এই অনুষ্ঠানটি হয়েছে। এই অনুষ্ঠানটি সাধারণত বাইরে হয়, কিন্তু তীব্র শীত। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই রাজধানী ওয়াশিংটন ডিসি, সেখানে -15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে পেছনে সব কিছু একদম বরফ।
গলফ যে ছেয়ে গেছে সব কিছু মিলিয়ে এই তীব্র ঠান্ডার মধ্যেই এই শপথ অনুষ্ঠানটি হয়েছে, যে কারণে 1985 সালের পরে এই ক্যাপিটাল হিলের অভ্যন্তরে 5 শতাধিক ব্যক্তির অংশগ্রহণে এই শপথ অনুষ্ঠানটি হয়েছে। কিন্তু বাইরে কিন্তু লাখ লাখ মানুষ, প্রায় 2.5 লাখ মানুষ বা তারও বেশি মানুষ রাজধানী ওয়াশিংটন ডিসিতে এসে যুক্ত হয়েছেন। সেখানে যে ক্যাপিটাল ওয়ান মেরিনা, সেখানে অন্য আরেকটি অনুষ্ঠানে লাখো মানুষের উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্প সেই অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন এবং সেখানে তিনি আবারও বক্তব্য রাখবেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্প, বিশ্লেষকরা বলছেন বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে কৌশলগত বিশ্বের বড় শক্তির সঙ্গে স্থাপন করতে হবে সেই সম্পর্ক। বাইডেন প্রশাসন যেমন রাশিয়া, চীন, ইরান, মধ্যপ্রাচ্যে নিজেদের কূটনৈতিক পদক্ষেপগুলো গ্রহণ করছে, তেমনি এসব ক্ষেত্রে ট্রাম্পের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ডোনাল্ড ট্রাম্প যে 47তম প্রেসিডেন্ট হয়েছেন, শপথ নিয়েছেন এবং তারপরে কিন্তু তিনি ক্ষমতা নিয়েই কিন্তু তিনি কিছু কাজ শুরু করে দিয়েছেন। তিনি ইতিমধ্যে তার যে অগ্রাধিকার যেসব বিষয়, সেই সব বিষয়ে তিনি কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা প্রয়োগ করা শুরু করেছেন এবং তিনি স্বাক্ষর করছেন বিভিন্ন জায়গায়। সেই স্বাক্ষর অনুষ্ঠানটি দেখার জন্য আমরা এখন সরাসরি যাচ্ছি। He was number one at Harvard also. You know that? Good counsel. They have something in common. Thank you, sir. Lastly, we have a proclamation ordering that on all future inauguration days, including this inauguration day, that flags shall be flown at full mast. Very important. That was a beautiful place to have an inauguration tonight. The sound was so good. The temperature was 72 degrees, but the sound was so good. Maybe something to think about. Thank you. Okay? Good acoustics. Yes. All right. Now, That's thank you. We go to lunch. Great. Very Nice good. to meet you. Thank you very much. Here we go. Like that. All right. See you. Thank you. Thank you, sir. President, did you have a good meeting with former President Biden? Very nice. Very nice. It's a beautiful custom. Mr. President, It goes back as long as helicopters. Before that, it was a stagecoach. But I thought it was beautiful. Thank you. Great job. Great job. Thank you. Check. Mr. President, do you have any reaction to the pardons President Biden did at the last minute? ধন্যবাদ। আমরা দেখছিলাম যে রাষ্ট্রপতি হওয়ার পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজে তিনি স্বাক্ষর করছেন। তিনি ইতিমধ্যেই বলেছেন যে নির্বাহী আদেশ দিয়ে তিনি সীমান্ত অভিবাসন নানান সংক্রান্ত বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন এবং সেই প্রক্রিয়া কিন্তু তিনি শুরু করেছেন। এবং সব কিছু মিলিয়ে আমরা এই যে আজকে বাংলাদেশ সময় রাতভর এই যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে ক্ষমতা হস্তান্তর এবং আগামীকাল মঙ্গলবারের যে দিনভর, সেই দিনভরে আমাদের যুক্তরাষ্ট্রের ক্ষমতা হস্তান্তরের পর্বটি আমরা আপনাদেরকে দেখাতে থাকবো। আমি রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে হাসানুজ্জামান সাকি এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম। এখন আমরা চলে যাচ্ছি ঢাকায় সময় সংবাদের স্টুডিওতে। হাসানুজ্জামান সাকি, আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলের সামনে থেকে সহকর্মী হাসানুজ্জামান সাকি আমাদেরকে জানাচ্ছিলেন ট্রাম্পের শপথ নেওয়ার সবশেষ খবর। আমরা একটু স্টুডিওতে আমাদের সহকর্মী রবিউল ইসলাম আওলাদের কাছে যেতে চাই। আপনাকে স্বাগত। শুরুতেই আমরা দেখছিলাম যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 47তম প্রেসিডেন্ট, তিনি শপথ গ্রহণ করলেন এবং তিনি স্বাক্ষর করলেন এবং নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজকের শপথ গ্রহণ অনুষ্ঠান কিন্তু আমরা দেখছিলাম। আপনি তো সেগুলো কাভার করছিলেন। আপনি যদি সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাতেন যে আসলে শপথ গ্রহণ অনুষ্ঠানটা কেমন হলো এবং তার সামনে যে চ্যালেঞ্জগুলো আছে এই চ্যালেঞ্জগুলো তিনি মোকাবিলা করতে পারবেন কিনা। ধন্যবাদ ইমদাদ। আপনি জানেন যে ওয়াশিংটন ডিসির যে আবহাওয়া, হিমশীতল আবহাওয়া, কিন্তু এই হিমশীতল আবহাওয়ার মধ্যে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু এক ধরনের উষ্ণতা ছড়াচ্ছেন। তিনি দেখেন একটা ব্যস্ততম দিন পার করছেন। শপথ গ্রহণের পরপরই রীতি অনুযায়ী হোয়াইট হাউসে চলে গেছেন। সেখানে তার যে মন্ত্রিসভা রয়েছেন তাদের সাথে বৈঠক করেছেন। এরপরে আমরা সর্বশেষ যেটি দেখলাম যে তিনি বিভিন্ন নির্বাহী আদেশে সই করছেন। এখন এই যে নতুন প্রশাসন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলেন, জো বাইডেনের মেয়াদ শেষ হলো, এই যে এই পরিস্থিতি, যুক্তরাষ্ট্রের যে পরিস্থিতি তৈরি হবে, কেমন হবে তাদের পররাষ্ট্রনীতি, কেমন তাদের অভ্যন্তরীণ নীতি হবে, সেগুলো তিনি কিন্তু তার যে 4 বছরের মেয়াদ ডোনাল্ড ট্রাম্পের,
সেই 4 বছরের মেয়াদে তার শাসন ব্যবস্থা তিনি কি ধরনের নীতি গ্রহণ করতে পারেন সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে তার শপথ অনুষ্ঠানে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে খুবই পরিষ্কার করেছেন। ইমদাদ, আমরা এই বিষয়ে আরও বিস্তারিত আপনার সাথে আলোচনা করব। আমি অনেক কিছু দেখাতে চাই আপনাকে, কিন্তু তার আগে আমাদের একজন অতিথি নিউ ইয়র্ক থেকে যুক্ত হবেন, লেখক এবং গবেষক হাসান ফেরদৌস। তার কাছ থেকে আমরা একটু তার মতামত জানতে চাবো সেখানকার পরিস্থিতি। জনাব হাসান ফেরদৌস, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা একটু আপনাকে জানতে চাই যে ট্রাম্প যে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করলেন, এই ক্ষমতা গ্রহণের ফলে যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা নতুনভাবে ঢেলে সাজাতে চেয়েছেন। তিনি তার দেশের নিরাপত্তা, তার দেশের শ্রমশক্তি এবং উৎপাদন বাড়ানোর মতো বিষয়গুলো ঘোষণা দিয়েছেন। আসলে তার শাসন ব্যবস্থাটা কেমন হবে বলে আপনি মনে করছেন? অনেক ধন্যবাদ। যেমন ডোনাল্ড ট্রাম্প তার ভাষণে বলেছেন, তিনি আমেরিকার গোল্ডেন এজ, তার সোনালী যুগ ফিরিয়ে দেবেন। তার ভাষণ শুনে মনে হলো যে আমেরিকা একটি অতি দুর্বল, একটি ব্যর্থ, পরাজিত দেশ। আমার নিজের মনে হচ্ছে তিনি বোধ করি সোমালিয়া বা সুদানের মতো কোন দেশের কথা বলছেন, অথচ দেশটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ধনী দেশ। তিনি যখন ভাষণ দিচ্ছিলেন তার ঠিক পাশে বসেছিলেন এখন প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন, সস্ত্রী, এবং তিনি স্পষ্ট করে বললেন যে জো বাইডেন সম্পূর্ণ ব্যর্থ ছিল দেশের ভেতরেও দেশের বাইরেও। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে তার গৌরবে, তার উজ্জ্বল গৌরবে ফিরিয়ে দেবেন। তিনি কি করবেন স্পষ্ট করে বলেছেন। তার প্রায়োরিটি হচ্ছে 1 নম্বর ইমিগ্রেশন। তার কথা মতো যে লক্ষ লক্ষ লোক ধেয়ে আসছে দক্ষিণ থেকে, তাদের তিনি রোধ করবেন। কিভাবে? ইতিমধ্যে তিনি জানিয়েছেন নির্বাহী নির্দেশ তিনি দেবেন এবং দক্ষিণ সীমান্ত বরাবর ইমার্জেন্সি বা জরুরি অবস্থা জারি করবেন, এবং এই জরুরি অবস্থা মোকাবেলা করবার জন্য, ব্যবস্থাপনা করবার জন্য সামরিক বাহিনীও তিনি মোতায়েন করবেন বলে নির্দেশ দিচ্ছেন। 1 2 নম্বর, তিনি আমেরিকার ট্রেড রিলেশন, আমেরিকার বাণিজ্য সম্পর্ককে সুষম করার চেষ্টা করবেন। আপনারা জানেন সাহেবের দুটো দেয়াল, তিনি যে দেয়াল হচ্ছে ইমিগ্রেশন, অপর দেয়াল হচ্ছে তার ট্যারিফ দেয়াল বা শুল্ক দেয়াল। তিনি আজকেও সেখানে উল্লেখ করেছেন। তিনি এর আগে বলেছিলেন যে তিনি পানামা খাল দখল করে নেবেন, রিক্লেম করবেন, তিনি গ্রিনল্যান্ড দখল করবেন বা কিনে নেবেন, তিনি মেক্সিকো, গালফ অফ মেক্সিকোর নাম বদলাবেন। আজকেও তিনি একই কথা বলেছেন। তিনি বলেছেন আমেরিকাকে তিনি এক্সপ্যান্ড করবেন, আমেরিকার টেরিটরি মানে আমেরিকার সীমানা তিনি বর্ধিত করবেন। কিভাবে করবেন ঈশ্বর জানেন, কিন্তু তিনি আমাদেরকে কথা দিয়েছেন, তিনি আমাদেরকে আমেরিকার সীমানা তিনি বাড়াবেন। জনাব হাসান ফেরদৌস, আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছি, তিনি যে প্রেসিডেন্ট চাইলেই সবকিছু করতে পারবেন না, তার কারণ আমেরিকায়। হ্যাঁ, আমি আপনার কাছে একটি বিষয় প্রশ্ন করি। তিনি তার বক্তব্যে গাজার যে যুদ্ধবিরতির চুক্তি, সেই যুদ্ধবিরতির চুক্তির প্রশংসা করেছেন এবং তিনি ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধ করতে চান, এমনটি তিনি বলেছেন। এই ক্ষেত্রে তার যে পররাষ্ট্রনীতি, আমরা দেখেছি যে দেশ থেকে বহিষ্কার প্রক্রিয়া শুরু করবেন। হ্যাঁ, জনাব হাসান ফেরদৌস, আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছি সেটি হলো যে তিনি যে গাজার যুদ্ধবিরতির চুক্তির প্রশংসা করেছেন এবং তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধের একটা প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া আমরা দেখেছি যে তিনি এর আগে যখন ক্ষমতায় ছিলেন সিরিয়া, ইরাক থেকে সৈন্য প্রত্যাহার করেছেন, আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করেছেন। এখন তার এই নতুনভাবে, এখন নতুন যে একটা ওয়ার্ল্ড, এক ধরনের একটা পরিস্থিতি চলছে এবং চীনের সাথেও একটা উত্তেজনা, তিনি শুল্ক আরোপের কথা বলেছেন। সেক্ষেত্রে তার পররাষ্ট্র নীতিটা কেমন হতে পারে বলে আপনি মনে করছেন? আমি বলবো যে তিনি অনেক কথা বলেছেন, সব তিনি করতে পারবেন বলে মনে হয় না। গাজার যুদ্ধে তার ভূমিকা ছিল, অবশ্যই সবাই তার প্রশংসা করছে। তার কথাই, তার ধমক শুনেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহু এবং তার ক্যাবিনেট গাজার যুদ্ধবিরতি চুক্তি মেনে নিয়েছে, কিন্তু 6 সপ্তাহের জন্য, 42 দিনের জন্য। 42 দিন পরে আবার যুদ্ধ শুরু হতে পারে যে কোনো বাহানাতে, যে কোনো ছুতায়। এটা এক নম্বর। ইউক্রেন যুদ্ধটা ভিন্ন। ইউক্রেন যুদ্ধে আপনি জানেন যে তার সাথে প্রেসিডেন্ট পুতিনের, রাশিয়ার প্রেসিডেন্টের সাথে তার ব্যক্তিগত সখ্য আছে, এবং ইতিমধ্যে পুতিন কথা বলেছেন, জানিয়েছেন তিনি শান্তি আলোচনা শুরু করতে রাজি, কিন্তু কোন শর্তে তা কোনো স্পষ্ট হয়নি। কিন্তু আমরা জেনেছি শর্তটা হচ্ছে এই যে যুদ্ধ এখন যে পর্যায়ে আছে, অর্থাৎ যে দেশ যে পরিমাণ জায়গা দখল করেছে সেখানে যুদ্ধ থেমে থাকবে। তার মানে এটা একটা ফ্রোজেন ওয়ারে পরিণত হবে, যুদ্ধ আগাবেও না, পেছাবেও না। এটা 1 নম্বর। 2 নম্বর, ইউক্রেন চাচ্ছে যে ঠিক আছে, যদি আমাকে জমি ছাড়তেও হয়, যাতে করে আমার নিরাপত্তার আমি
নিশ্চয়তা পাই, সিকিউরিটি গ্যারান্টি পাই, তার জন্য আমাকে নেটোর মেম্বারশিপ দিতে হবে, যা কিনা ট্রাম্প সাহেবও রাজি নন, যা কিনা পুতিন সাহেবও রাজি নন। হয়টা হচ্ছে কোথায় বলে আপনাকে আমি, ট্রাম্প সাহেব খুব ভলাটাইল ক্যারেক্টার, তো তিনি যে সমস্ত ঘোষণা করেছেন সেই ঘোষণার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যিনি বিশ্ব ব্যবস্থা যেটা আছে, আন্তর্জাতিক ব্যবস্থা আমরা করি, যেটা বলি আন্তর্জাতিক আইনের ভিত্তিতেই বিশ্বটা চলে, তিনি তার সব পাল্টে দিতে তৈরি আছেন। তিনি সবচেয়ে বড় কাজ করবেন যে নেটোকে তিনি দুর্বল করে ফেলবেন। তিনি জানেন, আপনারা জানেন নেটোর তিনি। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত ছিলেন হাসান ফেরদৌস, লেখক গবেষক। তিনি যেটা বলছিলেন, আমি আপনাকে আরও কিছু বিষয়গুলো নিয়ে আলাপ করতে চাই, যেটি তিনি ডোনাল্ড ট্রাম্প যখন শপথ গ্রহণ করলেন এবং শপথ গ্রহণের পরে জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দিলেন, ঠিক সেই সময় তিনি বেশ কিছু বিষয়ে আলোকপাত করেছেন। তার আগে কিন্তু তিনি শুরুতেই যেটি বলেছেন সেটি সীমান্ত নিরাপত্তা জোরদারের বিষয়টি তিনি সবার আগে উত্থাপন করেছেন। এবং আরও যে বিষয়গুলো রয়েছে সেটি হলো যে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো সীমান্তে যে জোরদারের কথা বলেছেন, এছাড়া মাদক চোরাচালান নিয়ে তিনি বেশ হুঙ্কার দিয়েছেন বলা চলে। তিনি বলেছেন যে যারা মাদক চোরা কারবারিদের সাথে সংযুক্ত এবং যারা এই ধরনের অপরাধ করছে তাদেরকে তিনি বিদেশি সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছেন। এছাড়া তিনি অর্থনীতির ওপর বেশ কিছু গুরুত্ব দিয়েছেন। তিনি মুদ্রাস্ফীতি কমানোর বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন এবং দ্রুত কিভাবে খরচ কমানো যায়, অর্থাৎ জীবনযাত্রার ব্যয় যতটা কমিয়ে আনা যায় যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের, নিম্ন আয়ের মানুষের বিশেষ করে, সেই বিষয়গুলো তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া আরও বিষয়টা যে তিনি জ্বালানি খাতকে কিন্তু বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। তিনি জ্বালানি খাতে জরুরি অবস্থা জারির একটা ঘোষণা দিয়েছেন এবং তাদের যে অভ্যন্তরীণ যে জ্বালানি শক্তি, সেই শক্তিটা কিন্তু দেখাতে চেয়েছেন। এছাড়া তিনি বাইডেন আমলের যে বৈদ্যুতিক গাড়ি নির্মাণের যে নীতি ছিল আগের আমলের, সেই নীতি কিন্তু তিনি বাতিলের কথা বলেছেন। তিনি যে ডিজেল চালিত অর্থাৎ পেট্রোল চালিত বা গ্যাস চালিত যে গাড়িগুলো রয়েছে সেটার উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে তিনি গুরুত্ব আরোপ করেছেন। 47তম প্রেসিডেন্ট হিসেবে তিনি আসলে কি কি নতুন পদক্ষেপ নিয়েছেন আমাদেরকে যদি সেগুলো জানাতেন, যে আসলে কি কি কাজ তিনি নতুনভাবে করতে চান। তিনি এখন পর্যন্ত যে বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে সেটি হলো তার নিজ দেশের নিরাপত্তা নিশ্চিত করা। এবং আপনি জানেন যে তিনি ক্ষমতা গ্রহণের আগে অর্থাৎ শপথ নেওয়ার আগে থেকে যে কথাগুলো বলেছিলেন, তিনি কানাডাকে যুক্ত করার কথা বলেছিলেন এবং এছাড়া মেক্সিকোর সাথে যে একটা দূরত্ব তৈরি হয়েছিল এই অভিবাসী ইস্যুতে, সে বিষয়টিও তিনি পদক্ষেপ নেবেন। সীমান্তে দেয়াল নির্মাণের যে অসমাপ্ত যে কাজ, তিনি তার মেয়াদে সেটা শেষ করতে চান, এই ধরনের একটা বক্তব্য দিয়েছেন। এছাড়া তিনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে তিনি বলেছেন পানামা খাল, এই পানামা খালটা তিনি আবার তাদের নিয়ন্ত্রণে নিতে চায়। এই যে তার এই ধরনের বক্তব্য, এগুলো কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে বেশ গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে পরবর্তী পরিস্থিতি, বৈশ্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু কোন দিকে যায় সেটা কিন্তু দেখার বিষয়। তিনি যে তার আমেরিকার যে নতুন ম্যাপ বা মানচিত্র বদলে দেওয়ার যে মতো যে কথা বলেছেন, সেগুলো যদি ঠিকমতো সত্যিই তিনি যদি এই ধরনের পদক্ষেপ নেন, তাহলে কিন্তু সেই পরিস্থিতি কিন্তু অন্যদিকে যেতে পারে। ইমদাদ জি, অবশ্যই তিনি অনেক কথাই বলেছেন এবং সেগুলো আসলে প্রতিফলিত হবে কিনা, সেগুলো তিনি বাস্তবায়ন করতে পারবেন কিনা সেটা আসলে দেখার বিষয়। যেহেতু উনি বলেছিলেন যে ইউক্রেন যুদ্ধ 100 দিনের মধ্যেই বন্ধ করে দিবেন, এটা আসলে কি আসলেই সম্ভব কিনা, এবং পিস মেকার হিসেবে তিনি কাজ করবেন, সেটা আসলেই পিস মেকার হিসেবে তিনি কাজ করতে পারবেন কিনা। এর আগে তার আমলে যেগুলো দেখেছি তিনি নতুন করে সংঘাত তৈরি করেননি। তার সবচেয়ে ইতিবাচক যে দিকটা ছিল আগের শাসন আমলে, তিনি মধ্যপ্রাচ্য থেকে মার্কিন যে সেনা উপস্থিতি সেটা কিন্তু ধীরে ধীরে কমিয়ে নিয়ে এনেছিলেন। এবং জো বাইডেনের আমলে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছে, কিন্তু এই উদ্যোগটা কিন্তু তার আমলেই অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের আমলেই কিন্তু নেওয়া হয়েছিল। এমদাদ, তাহলে যেভাবে কথা বলছেন গোল্ডেন এইজ অফ আমেরিকা, সোনালী যুগের সূচনা, সোনালী যুগের যে সূচনা তিনি বলছেন, এই সোনালী যুগের সূচনা কিন্তু আসলে তার হাত ধরে হচ্ছে, এটাই আপনি মনে করছেন? ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন। তিনি শুধু সেই দাবি করেননি, তিনি কিন্তু আরেকটি দাবি করেছেন যে আজকে অর্থাৎ এই 20 ডিসেম্বর তিনি যে শপথ নিলেন সেটা নতুন করে স্বাধীনতার স্বাদ, এই ধরনের কথাও কিন্তু তিনি বলেছেন। আসলেই আমরাও আসলে বিশ্বের শান্তি চাই, তিনিও শান্তির পেছনেই কাজ করুন, সেটাই আমরা চাই। গাজা যুদ্ধবিরতি চলছে এবং গাজা, আশা করব যে আমরা গাজা এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ আছে সেটিও বন্ধ হবে, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ আছে সেটিও বন্ধ হবে এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তিনি এই যুদ্ধ খেলাটা বন্ধ হোক, আমরা সেটাই চাই।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে মেমদাদ। সহকর্মী রবিউল ইসলাম আওলাদ আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পর কি কি পদক্ষেপ তিনি নিতে পারেন এ বিষয়ে আমাদেরকে তিনি জানাচ্ছিলেন। ফেব্রুয়ারির শুরুতে জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ঐক্যের আশা প্রধান উপদেষ্টার। এদিকে উন্নয়ন এবং সন্ত্রাস মোকাবিলা সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। এ সময় তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার সরকারের সমর্থনের কথা আবারও জানান। সরকারের সংস্কার উদ্যোগ, জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ঐক্যমত গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা এবং নির্বাচনের পরিকল্পনা সম্পর্কে অবগত করেন প্রধান উপদেষ্টা। গুম খুন নির্যাতনে উদ্যমে যায়নি বিএনপি। বিকেলে সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করে তারেক রহমান আরও বলেন, মেধাবীদের নিয়ে দলকে সংগঠিত করে রাষ্ট্র মেরামতের উদ্যোগ নিতে হবে। একই অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, রাষ্ট্র মেরামত করতে হলে বুদ্ধিবৃত্তিক রাজনীতি চর্চার বিকল্প নেই। আরেক অনুষ্ঠানে খন্দকার মোশাররফ বলেন, সসম্মানে বিদায় নিতে চাইলে অন্তর্বর্তী সরকারকে দ্রুত ভোট দিতে হবে। সদস্য সংগ্রহ না, সদস্য নবায়ন। দলে অনুপ্রবেশকারীদের ঠেকাতে কঠোর বার্তা দেওয়ার পরদিন নিজের নামে ফর্ম পূরণ করে নেতাকর্মীদের সদস্যপদ নবায়নের কার্যক্রম উদ্বোধন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই কার্যক্রমের সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় নেতাকর্মীদের স্লোগান নির্ভর রাজনীতিতে ক্ষোভ জানিয়ে বলেন, বুদ্ধিবৃত্তিক রাজনীতির চর্চা না হলে রাষ্ট্র মেরামত সম্ভব নয়। দেখুন, রাজনৈতিক কর্মীর মুখ থেকে এই ধরনের স্লোগান আসা উচিত নয়। সেখানে কত বড় ব্যাংক্রাপসি, একটা দেউলিয়াপনা হতে থাকে রাজনীতি, সেটা বোঝা যায়। এই প্রতিযোগিতা কিন্তু স্লোগান দেওয়ার প্রতিযোগিতা নয়, মেধার এবং বুদ্ধির প্রতিযোগিতা। সোশ্যাল মিডিয়াতে কে কত ভালো লিখতে পারেন, কথা বলতে পারেন, তার প্রতিযোগিতা। তারেক রহমান বলেন, গুম খুন নির্যাতনের পরও দমে যায়নি বিএনপি। মেধাবীদের নিয়ে দলকে আবার সংগঠিত করে রাষ্ট্র মেরামতের উদ্যোগ নিতে হবে। গুম খুনের পরেও, শত অত্যাচার নির্যাতনের পরেও আমরা দমে যাইনি। আমরা আমাদের দলের হাজারো লক্ষ নেতাকর্মীকে নিয়ে আমরা স্বৈরাচার মুক্তি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। ঠিক একইভাবে আসুন আজ আমরা আবার দলকে পুনর্গঠিত করার জন্য, কারণ এই দলকে পুনর্গঠিত, যত শক্তিশালী পুনর্গঠিত ঐক্যবদ্ধ আমরা করতে পারবো, আমরা আগামী দিনে আমাদের 31 দফার মাধ্যমে রাষ্ট্রকে তত দ্রুত আমরা মেরামত করতে পারবো। এদিন সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সম্মানের সঙ্গে বিদায় নিতে চাইলে দ্রুত ভোট দিতে হবে। যদি এই সরকারকে শান্তিপূর্ণভাবে এবং সম্মানের সাথে বিদায় নিতে হয়, তাহলে অনতিবিলম্বে এই সংস্কার কাজ সমাধান করে নির্বাচন দিতে হবে। এদিকে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারত ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয় হয়ে উঠেছে, সেখান থেকে ষড়যন্ত্র করে যাচ্ছেন শেখ হাসিনা। দিল্লি যেন এখন একটি সেই ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর হুমকিতে সংস্কার যেন বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে সরকারকে মনোযোগী হওয়ার তাগিদ জাতীয় নাগরিক কমিটির। সন্ধ্যায় শহীদ আসাদ দিবসের আলোচনা সভায় কথা বলেন নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। বলেন, দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে ৭২-এর সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। এ সময় বিএনপির ৩১ দফা সংস্কারের অনেক দাবি অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করছে বলে মন্তব্য করেন নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। নির্বাচনী ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। তাদের বাংলাদেশের বিদ্যমান বর্তমান রাজনৈতিক দলগুলোর বোঝা দরকার, বিএনপির 31 দফার মধ্যে কমিশন গঠনের প্রচুর ওয়াদা আছে। এটা এই সরকারই করে ফেলতেছে, অনেকগুলো কমিশন হয়ে গেছে। সুতরাং বিএনপিকে জানুয়ারির আগে তাদের যে 31 দফা, এটা থেকে বেরিয়ে এসে এখন নতুন দফা দিয়ে হাজির হতে হবে যে অভ্যুত্থানের পরে আমরা এই রাজনীতি করব। সকল মানুষের সমর্থন নিয়ে সরকারটি গঠিত হয়েছে, অতএব এই সরকারের সংস্কারের ম্যান্ডেট আছে কিনা সে প্রশ্ন করার আগে নিজেদের ভাবা দরকার। শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর হুমকি ধামকিতে সংস্কারের একটা বাস্তব রূপায়ণ না করে আপনারা ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যাবেন, এমন যদি হয় বাংলাদেশের ছাত্ররা
নতুন কাউকে নিয়ে আসবে যারা বাংলাদেশের জন্য সংস্কারের পরিবেশ তৈরি করবে। সংবাদ মাধ্যম সত্য প্রকাশ করলে ফ্যাসিবাদ তৈরি হতো না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর বড় মগবাজারে দৈনিক সংগ্রামের প্রকাশনার সুবর্ত জয়ন্তীর অনুষ্ঠানে তিনি আরো বলেন, ফ্যাসিবাদ সরকারের আমলে প্রকৃত সত্য প্রকাশ পায়নি, যা এখনো কিছু কিছু ক্ষেত্রে রয়ে গেছে। একই অনুষ্ঠানে দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলেন, অপরাধ প্রমাণের আগে কোনো সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা যাবে না, প্রয়োজনে আইন করে তা বন্ধ করতে হবে। মত প্রকাশের স্বাধীনতার জন্য কাউকে হয়রানি করা যাবে না। মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, মত প্রকাশের স্বাধীনতার জন্য কাউকে হয়রানি করা যাবে না। বর্তমান সরকারের আইন করে দিতে হবে যে কোনো সাংবাদিককে মামলায় গ্রেফতারি পরোয়ানা দেওয়া যাবে না বিচার সমাপ্ত হওয়ার আগে পর্যন্ত। অনেকেই সত্যকে সত্য হিসাবে তুলে না ধরে ফেসিবাদের সাথে আপোষ করেছিল। ফেসিবাদী আমলে এটা একেবারেই হয়নি। এখনো তার কিছু কালো ছায়া আমরা লক্ষ্য করি। জাতির দর্পণ হিসাবে সংবাদপত্র এবং বিভাগ হিসাবে সাংবাদিকরা ভূমিকা পালন করতেন। ফেসিবাদী শাসন এইভাবে জাতির উপর জেঁকে বসতে পারত না। যিনি যেভাবে বলেছেন, যিনি যেভাবে লিখেছেন, তারটা হুবহু সেইভাবে তুলে ধরতে হবে। নির্বাচনে কেউ যেন কেন্দ্র বা ভোট বক্স দখল করতে না পারে, সেজন্য সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ 2025-এর কার্যক্রম শুরু হয়েছে। 2 সপ্তাহ ধরে নতুন, বাদ পড়া ও মৃত ভোটারদের তথ্য জোগাড় করবেন 65,000 তথ্য সংগ্রহকারী। সোমবার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা বলেন, জুলাই আন্দোলনের জন আকাঙ্ক্ষা পূরণে বদ্ধপরিকর কমিশন। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, শপথবদ্ধ। বর্তমান নির্বাচন কমিশন কোনো রংবিহীন, চেহারাবিহীন একটি কমিশন। আপনাদের সচেতনতার উপরেই নির্ভর করবে যে আমাদের ভোটার তালিকা কতটুকু শুদ্ধ হলো। একজন সাধারণ ভোটারকে অন্তত ভোটের দিন জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষমতা আছে, এই উৎসাহ, উদ্দীপনা, গর্ব নিয়ে যাতে সে ভোট দিতে পারে। নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত ও এনআইডিতে সঠিক তথ্য নিশ্চিত করতে সতর্ক হয়ে তথ্য সংগ্রহকারীদের কাজ করার নির্দেশ দেন কমিশনাররা। আপনারা একটা নির্ভুল ভোটার তালিকা সংগ্রহ করবেন, শতভাগ নির্ভুল করতে হবে। কাজ করা আর আন্তরিকতার সাথে কাজ করা আর সেবার মানসিকতা নিয়ে কাজ করা দুটি কিন্তু আলাদা। ভোটের অধিকার প্রতিষ্ঠায় জনগণকে পাশে চেয়ে সিএসি বলেন, অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপের কাজ শুরু। ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেইটা জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। লাঠি সোটা নিয়ে কেন্দ্র দখল করতে দেব না, আমি এই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদেরকে এই ধরনের অনিয়মের বিরুদ্ধে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে নতুন ভোটারদের তথ্য সংগ্রহের কার্যক্রম পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, সাভার। মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণ 193 জনের ফলাফল স্থগিত করা হয়েছে। সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বিষয়টি জানিয়েছেন। 29 জানুয়ারির মধ্যে সনদ যাচাই বাছাইয়ের জন্য কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। এর আগে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা ব্যবস্থার নিরসন ও ফলাফল বাতিল করে পুনরায় প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। শুক্রবার সরকারি বেসরকারি মেডিকেল কলেজের 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফল প্রকাশ করা হয় রোববার। এরপরই কোটা সুবিধা নিয়ে তৈরি হয় অসন্তোষ। সবশেষ সোমবার সন্ধ্যায় এমবিবিএস ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণ 193 জনের ফলাফল স্থগিত করা হয়। বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন। 29 জানুয়ারির মধ্যে সনদ যাচাই বাছাইয়ের জন্য কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। কেউ মিথ্যা তথ্য দিলে তার ভর্তি বাতিল বন্ধ থাকবে। কোটা কেবল মুক্তিযোদ্ধাদের সন্তানরা পাবে, নাতি নাতনিরা পাবে না বলেও জানানো হয়। কোটা না মেধা, মেধা মেধা, কোটা না মেধা, মেধা মেধা।
এর আগে সকাল 11:30টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন শিক্ষার্থীরা। কোটা বাতিলের দাবিতে দেওয়া স্লোগানে মুখর হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। কোটার কারণে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছেন উল্লেখ করে শিক্ষার্থীরা জানান, চিকিৎসক হতে চাইলে যোগ্যতার কোনো বিকল্প নেই। যতই কোটাবোধ থাকবে ততই বৈষম্য আরো বাড়বে। সঠিক মূল্যায়নটা না হচ্ছে, তাহলে আপনারা কিভাবে কোয়ালিটি ডক্টর ডিজার্ভ করে? প্রথম ধাপে আমার দায়িত্ব হচ্ছে শ্রেষ্ঠ যে স্টুডেন্ট, দেশের শ্রেষ্ঠ স্টুডেন্টদের শ্রেষ্ঠ প্রফেশনের জন্য বাছাই করা। একজন স্টুডেন্ট যার কোনো যোগ্যতাই নেই, যে হয়তো মেডিকেল ভর্তি পরীক্ষায় পাশও করবে না, কিন্তু কোটার কারণে কি হচ্ছে 37 পেয়ে একজন মেডিকেলে সিট পেয়ে যাচ্ছে। এটা দ্বারা ভবিষ্যৎ চিকিৎসা হবে, মানুষের চিকিৎসা করবে, তারা কেমন চিকিৎসা হবে? শিক্ষার্থীরা জানান, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অসম্মান কিংবা বিরোধিতা নয়, শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন ও মানসম্মত চিকিৎসক গড়ে তোলার জন্যই তাদের এই লড়াই। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। রাখাইন নিয়ন্ত্রণে নিয়ে নাফ নদীর মিয়ানমার অংশে নৌ চলাচলে নিষেধাজ্ঞা জারি করে আরাকান আর্মি। এর মধ্যে ইয়াঙ্গুন থেকে আমদানি পণ্য নিয়ে ফেরার পথে বাংলাদেশের 4টি জাহাজ নিয়ন্ত্রণে নেয় তারা। দুদিন পর বিজিবির চেষ্টায় 3টি জাহাজ টেকনাফ বন্দরে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এখনও আটকে আছে একটি। চেম্বার অব কমার্সের দাবি, আরাকান আর্মি এখনও সীমান্তে বাণিজ্যে ভাগ বসাতে চায়। বিস্তারিত সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাফ নদী, ওপারের রাখাইনের মংডু ও আখিয়াব নদী বন্দরের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রমের প্রধান করিডোর এপারে টেকনাফ স্থলবন্দর। এই বন্দর দিয়ে যেমন পণ্য আমদানি হয়, তেমনি রপ্তানিও হয়। কিন্তু মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতিতে আমদানি রপ্তানি কার্যক্রম অনেক দিন ধরে স্থবির। মাসের মধ্যে যদি 40টা জাহাজ আসলে এখন 4টে আসে না, এখন শুধু রেঙ্গুন থেকে আসে। আজকে পন্ডু এই 2 জায়গা থেকে বন্ধ। এটা আরাকান আর্মির দখলে হওয়ার কারণে এদিক থেকে মালামাল আসতেছে। জানুয়ারির প্রথম 2 সপ্তাহে মিয়ানমার থেকে কোনো পণ্যবাহী জাহাজ টেকনাফ বন্দরে নোঙর করেনি। গত 18 জানুয়ারি মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে 4টি জাহাজ পণ্য নিয়ে বাংলাদেশের জলসীমায় ঢোকার আগেই নিয়ন্ত্রণে নেয় আরাকান আর্মি। বিজিবির চেষ্টায় সোমবার 3টি জাহাজ ছাড়িয়ে আনার পর টেকনাফ স্থলবন্দরের জেটিতে পৌঁছেছে। এখনও একটি পণ্যবাহী জাহাজ আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। এ নিয়ে ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরলেও আতঙ্ক এখনো কাটেনি। আমাদের বর্ডারে যদি আপনার পাশে যদি গভীরতা হলে তাহলে ওরা আরাকান আর্মিরা আমাদের বুটগুলা পায় না। এদের সাথে হয়তো আমাদের ব্যবসায়ীদের একটা বোঝাপড়া, সরকারের হয়তো একটা বোঝাপড়া, এজন্য জাহাজ এরা মুক্তি দিছে। চেম্বার অব কমার্স বলছে, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নাফ নদীতে এখন বাণিজ্যের মধ্যে ভাগ বসাতে চায় আরাকান আর্মি। মাঝে মধ্যে কিছু বোট আসছে পণ্য নিয়ে, সেক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আরাকান আর্মিদেরকে, ওইখানকার ব্যবসায়ীরা ম্যানেজ করে আসতে হচ্ছে। এটা একটা আমাদের জন্য বড় ধরনের একটা নেতিবাচক প্রভাব পড়েছে ব্যবসায়ীর ক্ষেত্রে। 2023-24 অর্থ বছরে 23 জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত টেকনাফ স্থলবন্দর থেকে সরকার রাজস্ব আদায় করে 257 কোটি টাকা। সেখানে 2024-25 অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রাজস্ব আদায় হয় মাত্র 87 কোটি টাকা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ধর্ম মন্ত্রণালয় ও সৌদি সরকারের যৌথ উদ্যোগে শুরু হয়েছে বাংলাদেশিদের হজ যাত্রার প্রস্তুতি। বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেছে সৌদি সরকার। এবছর হজ যাত্রীরা উন্নত সেবা পাবেন বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। বিস্তারিত আরিফুর রহমানের প্রতিবেদনে। প্রস্তুতি শুরু হয়েছে চলতি বছরের হজ যাত্রার। হজের কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদন করার লক্ষ্যে এর মধ্যে যৌথ উদ্যোগে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে ধর্ম মন্ত্রণালয় এবং সৌদি আরব সরকার। বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করে সৌদি সরকার তাদের সহযোগিতা বৃদ্ধি করার কথা জানিয়েছেন, যার ফলে এবারের হজযাত্রীরা উন্নত সেবা পাবেন বলে আশা করা হচ্ছে। মক্কায় গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। আমরা যদি পারি ছদিন আগেই আমরা হজের ফ্লাইট শেষ করে দেব, তাহলে আমাদের 5 দিন ছদিন হাতে থাকবে এবং একটা নির্ধারিত পয়েন্ট রাখবো যেখানে ড্রপ করবো। আপনি শত শত বিমান আসতেছেন, লাগেজ রাখলে সহায়তা, আমাদের এখানে জায়গাও নেই। 6-7 ঘন্টা সফর করে এসে জেদ্দা বিমানবন্দর আবার 6 ঘন্টা অপেক্ষা করার চাইতে রোড্রো মক্কায় সার্ভিসটা। আমি মন্ত্রী মহোদয়কে বলছি, উনি বলছেন সেটা আমরাও দেখবো, আর আমরা এই নিয়ে বসেছি আরও বসবো
মক্কা ও মদিনায় বাংলাদেশি হজ যাত্রীদের আবাসন এবং মিনায় তাঁবু ও পরিবহন ব্যবস্থা নির্ধারণের কাজ এর মধ্যে শুরু হয়েছে। বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টার নেতৃত্বে একটি সরকারি প্রতিনিধি দল সৌদি আরবে অবস্থান করছে এই কার্যক্রমের তদারকি করার জন্য। বেসরকারি এজেন্সিগুলোর প্রতিনিধিরা মোয়াল্লেম নির্ধারণের কাজ সেরে নিচ্ছেন। সৌদি মোয়াল্লেমরা বাংলাদেশি হজ যাত্রীদের আন্তর্জাতিক মানের সেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলাদেশের জন্য হজ কোটা 1,27,000-এর বেশি ছিল, কিন্তু হজ যাত্রীর সংখ্যা কম হওয়ায় আগামীতে হজ কোটা পাওয়া নিয়ে সমস্যা তৈরি হতে পারে বলে মনে করছেন অনেকেই। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। রংপুরে উচ্ছ্বাসের সাগরে ভাসল রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগ জিতে দেশের ক্রিকেটে হইচই ফেলে দেয়া রংপুর রাইডার্স ট্রফি জয়ের আনন্দ উদযাপন করল সমর্থকদের সঙ্গে। বিপিএলে টানা 8 ম্যাচ জিতে আসা দলটি ভক্তদের ভালোবাসা সিক্ত হন। বিপিএল ও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে স্টেডিয়াম নির্মাণের দাবি ক্রীড়ামোদী ও খেলোয়াড়দের। তারিকুল ইসলামের ক্যামেরায় রেদওয়ান হিমেলের রিপোর্ট। প্রিয় দলকে এক নজর দেখার অপেক্ষায় ভক্ত অনুরাগী সহ ক্রীড়ামোদীরা। এ যেন এক ভিন্ন আমেজ। প্রিয় খেলোয়াড়দের অভ্যর্থনা জানাতে সকাল থেকেই হাজারো ক্রিকেট প্রেমী হাজির রংপুর স্টেডিয়ামে। খেলোয়াড়দের কাছে পেয়ে তাদের উচ্ছ্বাস পায় ভিন্ন মাত্রা। হেলিকপ্টারে করে স্টেডিয়ামে প্রবেশ করার সঙ্গেই তিস্তা পারের মানুষের স্লোগানে প্রকম্পিত হয় রংপুর স্টেডিয়াম। সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় সৌম্য, নাহিদ রানা, সাইফুদ্দিন ও নুরুল হাসান সোহানরা প্রবেশ করেন ড্রেসিং রুমে। বিকেলে ট্রফি নিয়ে রংপুর শহর প্রদক্ষিণ করেন ক্রিকেটাররা। এ সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ট্রফি ট্যুরের অংশ হিসেবে বিপিএল ট্রফিও সঙ্গে নিয়ে আসে রংপুর রাইডার্স। রাস্তার দুপাশে থাকা হাজারো দর্শক হাত উঁচিয়ে অভিনন্দন জানান প্রিয় খেলোয়াড়দের। এমন আয়োজনে খুশি রংপুরবাসী। দাবি জানান রংপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের। আমাদের এই রংপুরে একটা স্টেডিয়াম হোক, আমরাও নিশ্চয়ই খেলা দেখি এবং তাদেরকে সাপোর্ট জানাই। সৌম্য সরকার, সোহান, এদেরকে কাছ থেকে দেখা অনেক বড় একটা পাওয়া। 2025-এর ট্রফি আমরাই পাবো। আগামীতে আমরা ইনশাআল্লাহ রংপুরে একটা স্টেডিয়াম দেখতে চাই, খেলা দেখতে চাই। উত্তরবঙ্গের মানুষের বাঁধভাঙা উল্লাস মনে ধরেছে সাবেক অধিনায়ক ও রংপুর রাইডার্স সহকারী কোচ মোহাম্মদ আশরাফুলের। তিনি জানান, সমর্থকদের এই উপস্থিতি প্রমাণ করে রাইডার্স হোম গ্রাউন্ড হিসেবে রংপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম এখন সময়ের অপেক্ষা। যার যার ডিভিশনে যদি এই আর কি বিপিএল এর খেলাগুলো হয় হোম অ্যান্ড অ্যাওয়েতে, তখনই কিন্তু আমরা আমাদের ক্রিকেটটা ডেভেলপ করতে পারবো। তো আজকে এসে খুবই ভালো লাগছে। তারা ডিজার্ভ করে, রংপুরবাসী ডিজার্ভ করে। এদিকে বিপিএল এর শিরোপা জিতে আবারও রংপুরের মাটিতে পা রাখার প্রতিশ্রুতি রাইডার্স অধিনায়কের। আমি তাদের কাছে অনুরোধ করব যাতে অবশ্যই নেক্সট ইয়ারে রংপুরের একটা হোম ভেন্যু থাকে। তাদের এই ভালোবাসার জন্য আমাদের রেসপন্সিবিলিটি, ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে 100% চেষ্টা করব টিমকে ফাইনালে নিয়ে যাওয়ার এবং ট্রফি নিয়ে আবার এখানে আসার। পরে 1,500 জার্সি বিতরণ, বিপিএল মাস্কট ডানা 36-এর উপস্থিতি এবং দেশবরণ্য ব্যান্ড অ্যাভয়েড রাফার কনসার্টে মেতে উঠে আগত দর্শকরা। রংপুর স্টেডিয়ামে রংপুর রাইডার্সের দর্শকদের উপস্থিতি প্রমাণ করে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের জন্য কতটুকু মরিয়া তারা। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। I, Donald John Trump, do solemnly swear. I, Donald John Trump, do solemnly swear. That I will faithfully execute. That I will faithfully execute. The office of President of the United States. The office of President of the United States. 47তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প। বললেন, সোনালী যুগের সূচনা হলো যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা। During every single day of the Trump administration, I will very simply put America first. ফেব্রুয়ারির শুরুতে ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ঐক্যের আশা প্রধান উপদেষ্টার। সরকারকে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্সের। এবং গুম নির্যাতনেও দমে যায়নি বিএনপি। মেধাবীদের নিয়ে দলকে সংগঠিত করার আহ্বান তারেক রহমানের। সসম্মানে বিদায় নিতে চাইলে সরকারকে দ্রুত ভোট দেওয়ার আহ্বান মোশাররফের। এই ছিল প্রবাসী সময়ে। সঙ্গে থাকুন সময়।